শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি এবং বন্যা ও বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে দিনভর রাজধানীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। উত্তরা, মিরপুর সায়েন্স ল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাস্তা অবরোধ করে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকারীরা শিক্ষা বোর্ডের দিকে এগোতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় কয়েকজন শিক্ষার্থীর কাছে ভুয়া পরিচয়পত্র পাওয়ার দাবি করে ছাত্রদল। নাদিয়া শারমিনের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হয়ে চাংখারপুলে শিক্ষা বোর্ডের দিকে যাচ্ছিল শিক্ষার্থীরা। এর মধ্যেই বাধা দেয় পুলিশ। কিছুক্ষণ চলে ধাক্কাধাক্কি। এরপর শিক্ষার্থীরা পিছিয়ে এলে তাদের সরাতে আসে ছাত্রদলের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন তারা। তাদের সাথে কথা বলার পর অবস্থান ছেড়ে দেয় অনেক শিক্ষার্থী। বাকিরা নীলক্ষেতে দাঁড়িয়েছিল সিদ্ধান্তহীনতা নিয়ে। কিছুক্ষণ পর সরে যায় তারাও। কিছু শিক্ষার্থী হয়তো সায়েন্স ল্যাব গিয়েছে, কিছু শিক্ষার্থী আবার বোর্ডের কাছে গিয়েছে। আমরা কাইন্ড অফ এখন ছত্রভঙ্গ। এর মধ্যে কয়েকজনের গলায় ঝুলানো আইডি কার্ড যাচাই করে তাদের শিক্ষার্থী পরিচয় নিয়ে প্রশ্ন তোলে ছাত্রদলের নেতাকর্মীরা। রাস্তা বন্ধ করার এই যে প্রক্রিয়া, তাদের যে ইচ্ছা পোষণ, এটি আসলে তৃতীয় পক্ষ তাদের মাথায় ঢুকে দিয়েছে। সেটা আপনারা গণমাধ্যমের কর্মীরাও দেখেছেন যে কিভাবে শিক্ষার্থীদের মধ্যে অন্য লোকজন শিক্ষার্থীদের আইডি কার্ড দিয়ে আন্দোলন করার অপতৎপরতা দেখিয়েছে। আমি মনে করি তাদেরকে আমরা বলেছি যে আপনারা সতর্ক থাকুন, আমরা সতর্ক রয়েছি। বিভিন্ন স্থানে বন্যা, প্রচণ্ড বৃষ্টিতে রাজধানী জুড়ে জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে রাস্তায় নামে শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবের মোড় অবরোধে বন্ধ হয়ে যায় আধ ঘন্টার জন্য। বন্ধ হয়ে যায় উত্তরার রাস্তাও। আমরা পরীক্ষা এই আবহাওয়ায় পরীক্ষা দিতে পারতেছি না। আমরা ফার্মের মুরগি, ওনারা নাকি কাদা পানিতে বা হাঁটু সমান পানি নিয়ে, গলা সমান পানি নিয়ে পরীক্ষা দিতে গেছে। ওনার কমিটমেন্ট হচ্ছে এইগুলা। তাই আমরা চাচ্ছি যে উনি যাতে শিক্ষামন্ত্রী পদত্যাগ থেকে স্থগিত করে আর পরীক্ষাটা যদি স্থগিত করা হয়। এটাই একদিন বা 2 দিন পরীক্ষা স্থগিত করলে তো আহামরি কোনো ক্ষতি হতো না। মিলনের পদত্যাগ করতে হবে এমন শিক্ষামন্ত্রী আমরা চাই না। আমাদের ভোটে উনি বসছে, আমাদের যেহেতু কোনো উন্নয়ন করতে পারতেছে না, আমরা তাকে চাই না। যদি না নামে 24-এর অভ্যর্থনার জন্য না বলে। উত্তরা বিএনএস সেন্টারের সামনের অচলাবস্থা কাটাতে ব্যর্থ চেষ্টা চালায় স্থানীয় বিএনপি নেতা ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। আমরা তো সকলেই চেষ্টা করছি যে সব দিকে সমস্যার সমাধানটা হোক। ওরা আমাদের সন্তান, ওদের বিষয়টা যেন সরকার বুঝে। আমি সরকারকে বলবো যে ছাত্রদের কথা চিন্তা করে আপনি একটা ভালো ডিসিশন নেন। এদিকে দুপুর নাগাদ সায়েন্স ল্যাব, নীলক্ষেত, নিউ মার্কেট এলাকার আন্দোলনকারীরা সরে যাওয়ায় রাস্তা খালি হলেও সারাদিনই আটকে ছিল উত্তরার রাস্তা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। দর্শক, এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে রাজধানীর সংসদ ভবনের সামনে থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। আমরা যাচ্ছি তার কাছে। মহিম, দিনভর তো আন্দোলন চলছে, এখন কি অবস্থা দেখছেন সেখানকার? আর শিক্ষামন্ত্রী তো নানা আশ্বাস দিয়েছেন, এই বিষয়ে তারা কি বলছেন? যে অবস্থা, যেটি আমাদের সহকর্মী নাদিয়া শারমিন আরও জানালেন, যে সত্যিকার অর্থে আজকে সকাল থেকেই এই ভারী বর্ষণ এবং বৃষ্টির পরেও যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাওয়া এবং তার পরবর্তীতে পরীক্ষার ভুল প্রশ্ন আসা এবং কঠিন প্রশ্ন আসা, এই নানান প্রেক্ষিতে কিন্তু ছাত্ররা সকাল থেকে, আপনি যেটি জানালেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন, যে সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় এবং দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের
নিয়োগের দাবিতে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আন্দোলন করছে। এবং ঢাকার সায়েন্স ল্যাবরেটরি নয়, যেটি আমাদের সহকর্মী আরও জানাল যে সায়েন্স ল্যাবরেটরি নয়, এই ঢাকা বোর্ডের সামনে, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে সেই সমস্ত প্রতিবাদ এবং উত্তালতা থেমে গিয়ে পরবর্তীতে আবার পুনরায় যখন সায়েন্স ল্যাবরেটরি এবং পরবর্তীতে এখন তারা সংসদ ভবন চত্বরে এসেছেন, সংসদ ভবনের এখানে এসেছেন ছাত্ররা। তাদের যে 3 দফা আন্দোলন, সেটি হচ্ছে যে সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তারপরে যে প্রশ্নগুলো হয়েছে ভুল প্রশ্ন সেগুলো সংশোধন, এবং অন্য আরেকটি দাবি তারা করেছেন। 3টি দাবির প্রেক্ষিতে তারা এই আন্দোলন করছেন এখনো পর্যন্ত। এবং সংসদ ভবন এলাকায় প্রথমে পুলিশ 27 নম্বরের দিকে একটু ছোট ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে, পরবর্তীতে ছাত্ররা সে ব্যারিকেড ভেঙে আমাদের সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার এদিকে যে মূল ফটকের এখানে তারা এসেছে এবং তারা ভেতরে প্রবেশ করবে এবং তারা চেষ্টা করছে যে সরকারের যে ঊর্ধ্বতন যে মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথা বলতে, সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে কথা বলতে, এবং তাদের যে দাবি যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে এবং ছাত্রদেরকে যে সে কটু কথা বলেছে সেই বিষয়ে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তাকে পদত্যাগ করতে হবে, এবং তার যে শিক্ষা আর যে পরীক্ষা যে ভুল প্রশ্ন এবং কঠিন প্রশ্ন হয়েছে সেগুলো বাতিল করে পরবর্তীতে তাদের যে দাবি সে দাবি মতো চলতে হবে। তো এরই মধ্যে আমরা জানি শিক্ষামন্ত্রী কিন্তু সংসদে সে ভুল প্রশ্ন এবং কঠিন প্রশ্নের বিষয়ে তাই তিনি সমাধান দিয়েছেন, এবং পরবর্তীতে যে পরবর্তী পরীক্ষাগুলো তিনি ব্যাখ্যা করেছেন যে আসলে আবহাওয়ার কারণে তিনি বুঝতেই পারেননি যে এভাবে কঠিন আবহাওয়ার কারণে আসলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে শিক্ষার্থীদের। নানান বিষয় এখনো পর্যন্ত ছাত্ররা এখানে আছেন, তারা কথা বলছেন এবং তারা কথা বলে সরকারের শীর্ষ পর্যায়ে কথা বলে তারা তাদের যে 3 দফা সেই 3 দফার একটি সুরাহা তারা করতে চাইছেন, যার কারণে আসলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এখনো তারা অবস্থান করছেন। আমরা গণমাধ্যম কর্মীরা এখানে আছি এবং তারা যদি সরকারের শীর্ষ পর্যায়ে কথা বলতে পারে এবং পরবর্তীতে আপডেট সেটি নিশ্চয়ই ফারুক আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। মহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর মানিক মে এভিনিউ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মহিম মিজান। এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের পদত্যাগ চেয়ে বিভিন্ন জেলাতেও বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। নতুন করে পরীক্ষাসহ 3 দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। দুপুরে চট্টগ্রামের 16 শহর শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। এই সময় আন্দোলনকারীরা সকল বোর্ডে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সহ নানা দাবি জানান। এদিকে শিক্ষার্থীদের এমন কর্মসূচিতে মুরাদপুর 2 নম্বর গেট সহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। আমাদের দাবিগুলো যথাযথ হলে আমরা এই রাস্তা ছেড়ে দিব, কিন্তু এখনো যথাযথ নোটিশটা আমরা পাচ্ছি না। আমাদের এখন একটাই দাবি, ওনার পদত্যাগ। আমরা এটা ছাড়া আর কিছু চাচ্ছি না। বরিশালের নথুল্লাবাদে শিক্ষা বোর্ডের সামনে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তি তৈরি হয়। আমরা রাজাপুর থেকে আসছি, আমরা ঢাকায় যাচ্ছি, এখন আন্দোলন করতেছে, এই জন্য আমরা আটকে আছি। আমরা আইছিলাম বিদেশের ব্যাপারে, এখন তো যাইতে পারি না। খুলনার শিববাড়ি ও বিএল কলেজ মোড় এলাকায় সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুর ফুলবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়, এতে 4 জন আহত হয়। তারাই আমাদেরকে ভালো করে শিখাচ্ছে না, স্কুল কলেজে বেসিক পড়ানো হচ্ছে না, তখন তারা কিভাবে কোশ্চেন হার্ড করে আমাদের ট্রেনিং করতে পারে। আমাকে ব্যারিকেড ধরতে দিবে, আমাকে টাইম নিচ্ছিল, অনেকটা বয়স্ক করে লোক আসে আমার লাঠি দিয়ে মাথায় মুখে মারছে। পরে শিক্ষার্থীরা দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে সড়কে ও রেল ক্রসিংয়ে অবস্থান নিলে দিনাজপুর ফুলবাড়ি সড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বগুড়ার সাতমাথা মোড়ে সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের দাবিগুলো তুলে ধরেন এবং স্মারকলিপি জমা দেন। একই দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় উত্তরবঙ্গগামী লেনে অন্তত 10 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
এছাড়া যশোর প্রেস ক্লাবের সামনেও প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচি করেছে পরীক্ষার্থীরা। দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে তারা। শান্তা ইসলাম, ৭১। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনে আবার পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার সংসদ অধিবেশনে এমনটা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এজন্য ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের জরিপ করা হচ্ছে। রাস্তা ছেড়ে পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধও করেছেন তিনি। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুর্যোগপ্রবণ সময় থেকে বের হয়ে আসার জন্য আগামীতে পরীক্ষার সময় নভেম্বর-ডিসেম্বরে নির্ধারণ করা হবে। নূরনবী সরকারের প্রতিবেদন। আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে? অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান, দুর্যোগের মধ্যে সারা দেশে এইচএসসি পরীক্ষা কেন নেওয়া হলো, পরীক্ষা পেছানো হবে কিনা। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগ হলে স্থানীয় প্রশাসন পরীক্ষা বাতিল করতে পারে, সেই ক্ষমতা দেয়া আছে। পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পুরো সুবিধা দেয়া হবে। যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে, সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। মহিলা আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নান জানতে চান, দুর্যোগকালীন সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হবে কিনা। অনুরোধ, আমরা কি শিক্ষাবর্ষের সময়টাকে একটু আগাতে পারি না? শিক্ষামন্ত্রীর জবাব, সরকার চায় নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা নিতে, তবে এক্ষেত্রে সিলেবাস শেষ করার চ্যালেঞ্জও আছে। আমাদের প্ল্যান রয়েছে 2027-এর এসএসসি ব্যাচ ধরে আমরা আস্তে আস্তে এক্সামিনেশনের মান্থ হবে ডিসেম্বর এন্ড জানুয়ারি। এই ব্যাপারে আমরা ব্যাপক আলোচনা করেছি এবং আমরা কথাবার্তাও বলেছি, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিন্তু ক্রমান্বয়ে পরীক্ষা এগিয়ে নিয়ে আসছি। সংসদ সদস্য শফিকুল ইসলাম জানতে চান, দুর্যোগে ক্ষতির শিকার পরীক্ষার্থীরা ক্ষুব্ধ, তাদের প্রতিকার কি কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে আমাদের সন্তানদের পড়াশোনার টেবিলে ফিরিয়ে দেওয়ার জন্য, সে বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। জবাব দেন শিক্ষামন্ত্রী, জানান দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হতে পারে। প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবেলা করব। আরেক প্রশ্নে তিনি আরও জানান, বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা প্রদান দ্রুত শুরু হবে, আর মামলার কারণে প্রাথমিক বিদ্যালয়ে 38,000 শিক্ষক নিয়োগ আটকে গেছে। জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা করতে যাচ্ছে সরকার। এর মধ্যে কুমারখালী উপজেলার 77টি। নূরনবী সরকার, ৭১, ঢাকা। দেশে চলমান বন্যায় এখন পর্যন্ত 56 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত 6 লাখেরও বেশি মানুষ। বন্যা মোকাবিলার পাশাপাশি দুর্যোগ পরিস্থিতিতেও সরকারের জরুরি কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সকল সংস্থা দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করছে। শারমিন নীরার রিপোর্ট। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম সহ বন্যা কবলিত এলাকায় পানি কমতে শুরু করেছে, তবে দুর্গত এলাকায় দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। চলমান বন্যায় দেশের 6 লাখের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত। দুর্যোগ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এই বিপর্যয়ে মারা গেছে 56 জন। বন্যা পরিস্থিতি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে একসাথে সংবাদ সম্মেলনে আসেন একাধিক মন্ত্রী। বন্যা পরিস্থিতি ও স্বাস্থ্য সেবার আদ্যপান্ত তুলে ধরেন তারা। পুনর্বাসনের জন্য যেগুলো রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক জনপথ, তারা সেটা মেরামত করবে অল্প সময়ের মধ্যে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত সড়ক, তারা সেটা মেরামত করবে এবং খাদ্য মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে এই সমস্ত জায়গাগুলো খাদ্য বান্ধব কর্মসূচি চলমান থাকবে। উই আর এ টিম। আমরা সেই ইউনিয়ন লেভেল পর্যন্ত সকল স্বাস্থ্যকর্মীদেরকে আমরা নিয়োজিত রেখেছি, ছুটি বাতিল করেছি। সার্বক্ষণিক জনগণের এবং নারীদের এবং শিশুদের স্পেশালি আমরা কেয়ার নিচ্ছি। সাপে কাটা রোগী আছে কিনা আমরা খবর রাখতেছি। এখন পর্যন্ত কলেরা শুরু হয়নি, বাট আমরা সজাগ আছি। Presence is not the main problem. Presence is there. Our state ministry is working there. আমাদের দুর্যোগ প্রতিমন্ত্রী যাচ্ছেন, মন্ত্রী যাচ্ছেন, প্রতিমন্ত্রী ঘুরে এসেছেন। আমাদের মৌলভীবাজার আরেকজন মন্ত্রী ওয়ার্ক করতেছেন।
Alhamdulillah, we are working. এ সময় কৃষিমন্ত্রী জানান বন্যা পরবর্তী বীজতলা তৈরি ও ক্ষতিগ্রস্ত কৃষককে ধানের চারা দেওয়া হবে। সেই সাথে গবাদি পশুর জন্য খাদ্য সামগ্রী বিতরণের কথা জানান প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী। বীজ কোপার জন্য আপনার একটা বীজ আছে আমাদের 15 আগস্ট পর্যন্ত একটা জাত আছে, ওইটা আমরা ব্যবহার করতে পারবো। ওই জাতগুলি আমরা আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। আগামী 2-1 দিনে বন্যার পানি নেমে যাবে বলে আশাবাদ জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। আশা করি আমরা 2-1 দিনের ভিতরে আমাদের এই যে পানির যে বিপদ সীমার উপরে যে অপবাহিত হচ্ছে সেটাও ইনশাআল্লাহ নেমে যাবে। বন্যা শেষ হলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব দেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। কি কার্যক্রম চলমান রয়েছে শারমিন মীরা, 71, ঢাকা। এ যেন হতভাগাদের মধ্যে বড় হতভাগা। বন্যায় কেউ খোঁজ নিচ্ছে না পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর। সড়ক ভেঙে পড়ায় ঘর বন্দি তারা, নেই কাজ, ঘরেও নেই বাজার সদাই। খাদ্য আর ওষুধ সংকটে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ভুক্তভোগীরা বলছেন ত্রাণ বা কোনো সহায়তা পাননি তারা। পাহাড় ঘুরে জানাচ্ছেন মোহন ইসলাম, ক্যামেরায় সানজিল অন্তর ও রাব্বি শেখ। বান্দরবানের আলীকদম উপজেলার একটি মুরংপাড়া। পাহাড়ের ভাঁজে ভাঁজে দীর্ঘ বছর ধরে বসবাস তাদের। এ পাড়াতেই থাকেন ম্যানপয়। বন্যার সড়ক ভেঙে যাওয়ায় গড়বন্দি তারা। খুব আক্ষেপ নিয়ে জানান কেউই খোঁজ করেনি তাদের। রাস্তাঘাট মাটি ভাঙে গেছে, বেশি, এ কারণে বাজারও করতে পারে নাই, খোঁজ খবর নেই নাই। বাকি বাসিন্দাদেরও একই অবস্থা। এখন আবারও ফিরছেন জুম চাষে। জুমে তো অনেকগুলো ধসে পড়ছে আর কি, এর জন্য পাহাড়ে অনেক কষ্ট হয়ে আসছে, খাবারের জন্য কষ্ট। এক সপ্তাহ ধরে মানে বৃষ্টির কারণে আমাদের বাগানগুলো অনেক ক্ষতি হয়েছে, আর রাস্তাঘাটগুলো ব্যাংকের হচ্ছে, আর যাতায়াতে আমরা সমস্যা হচ্ছে। ম্যানপয়দের এই 35টি মুরং পরিবারের মতো পাহাড়ে অনেক পরিবার রয়েছে এবং গ্রাম রয়েছে যেখানে এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পৌঁছায়নি, এমনকি সেখানে কেউ খোঁজখবরও নেননি। পাহাড়ের অন্য আরেকটি পাড়া, এটিকে খুব বেশি যোগাযোগ বিচ্ছিন্ন বলা যাবে না, তবুও এই এলাকায় আসেনি কেউ। 7 দিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। গাড়ি চলাচল করতে পারছিল না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, তারপরে বাজার যাওয়া আসার জন্য মানে খাবারের সমস্যা দেখা দিয়েছে। তা যেহেতু যাতায়াতটাই বন্ধ, তো সব থেকে সমস্যা তো এটাই দেখা দিয়েছে। বাজারে একটু যাইতে পারে না আর কি, বন্যা হয়েছে, তারপরে যে চালগুলো কিনতে পারে না আর কি। ঘরে যেগুলো চাল ডাল আছে ওইটা কষ্ট করে খায় আর কি, একটু কম কম করে। বৃষ্টি কমায় রাস্তায় বেরিয়েছে মানুষ আর গাড়ি। ভারী বৃষ্টির ফলে থানচি ও আলীকদমের এই সড়কের বিভিন্ন অংশ ভেঙে যায়, ফলে যান চলাচল ব্যাহত হয়। সড়কটি ঠিক করার পর আবারও শুরু হয়েছে যান চলাচল। বন্যা ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে গেছে এই সড়কে। দুর্গম রাস্তার প্রায় জায়গায় এখনো খানাখন্দ। থানচির সাথে গেল 4 দিন ধরে যোগাযোগ ছিল না কারোরই। অবশেষে রাস্তাঘাট ঠিক করার পর থানচির সাথে যোগাযোগ ব্যবস্থা আবারও শুরু হলো। থানচির বাসিন্দারাও জানান কি একটা বাজে সময় পার করছেন তারা। 7 দিন ধরে মনে করেন আলীকদম রাস্তাও ভাঙ্গা, বান্দরবান রাস্তাও ভাঙ্গা। অনেক ড্রাইভার আছে, বসে আছে, কিন্তু কিছু চালাইতেও পারতেছে না। পাহাড়ে মানে গাড়ি চালাতে করতে পারে না, যেখানে গাড়ি থাকছে ওখানে পার্কিং করে মানে গাড়িটা রেখে চলে আসছে কোনো রকম। দুর্যোগে পাহাড় আর সমতলের মধ্যে বৈষম্য যেন আর না হয়, সে দাবি পার্বত্যবাসীর। মোহন ইসলাম, 71, থানচি, বান্দরবান। রাঙামাটিতে বৃষ্টি ও বন্যার পানি কমলেও বানভাসীদের দুর্ভোগ কাটেনি। বন্যার পানিতে ভেঙে গেছে সড়ক, তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও যানবাহন চলছে জীবনের ঝুঁকি নিয়ে, কোথাও আবার মানুষ বাধ্য হয়ে হেঁটে পৌঁছাচ্ছেন গন্তব্যে। এখন আছে পুনর্বাসনের কঠিন চ্যালেঞ্জ। বাঘাইছড়ি সংবাদদাতা ওমর ফারুক সুমনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। এটি রাঙ্গামাটি বাঘাইছড়ির এ ব্লক এলাকা। বন্যার পানিতে ভেঙে যাওয়া রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেল নিয়ে গর্তে পড়ে যায় এক আরোহী। এই এলাকার রাস্তার কমপক্ষে 5 জায়গায় এমন বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। এই এলাকাটা কিন্তু একটা বিজি এলাকা, মানে সবসময় গাড়ি চলাচল করে, এখন বর্তমানে গাড়ি বন্ধ, সম্পূর্ণ বন্ধ। পানি বর্ষণের কারণেই আমাদের এই রাস্তাঘাট ভেঙে একেবারেই যাতায়াত রাস্তা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।
ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তায় এভাবেই ঝুঁকি নিয়ে চলাচল করছে পার্বত্য জেলাগুলোর বাসিন্দারা। এখন আবার হাঁটতে হবে, আমাদের হাঁটতে কষ্ট হ্যাঁ, এই জন্য কি করব, আমাদের তো আর করার কিছু নেই। দিঘিনালা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, লংগদু বিভিন্ন উপজেলা থেকে মানুষজন আসা যাওয়া করে। তাহলে এই রাস্তা যদি এভাবে যদি থাকে তাহলে আমাদের চলাফেরা অনেক কষ্ট হবে। কয়েকদিন হচ্ছে টানা বৃষ্টির কারণে হচ্ছে রাস্তাঘাট ভেঙে গেছে, এই জন্য আমাদের এখন চলাচল করতে অসুবিধা হচ্ছে। রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় গাড়ি রেখে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছচ্ছেন। পাহাড়ে অনেক জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কোথাও কোথাও এখনো বাড়িঘরে পানি আছে। তবে ভারী বর্ষণ বন্ধ হয়েছে, দেখা মিলেছে সূর্যের। এখনো ডুবে আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মন্দির। এখন পাহাড়ের মানুষদের মোকাবেলা করতে হচ্ছে বন্যা পরবর্তী চ্যালেঞ্জ। পার্বত্য অঞ্চলে বন্যার পানি অনেকটা নেমে গেলেও রেখে গেছে অনেক ক্ষত। এই রাস্তার মতো পাহাড়ের অনেক রাস্তা ভেঙে তৈরি হয়েছে চরম জনদুর্ভোগ। সাধারণ মানুষের দাবি দ্রুত মেরামত। সবুজ মাহমুদ, ৭১, রাঙামাটি। টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর মিলেছে স্বস্তি। আগামী দুদিন দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ১৭ জুলাই থেকে আবারও বাড়তে পারে বৃষ্টিপাত। এদিকে বৃষ্টি কমে যাওয়ায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত ইমজাজ সনির প্রতিবেদনে। রাজধানী ঢাকায় টানা কয়েকদিন বৃষ্টির পর মঙ্গলবার সকালে দেখা মিলেছে স্বস্তির রোদের। সকাল থেকেই ধীরে ধীরে কেটে যায় মেঘ, স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 2 দিন দেশের সব বিভাগেই বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে। তবে বর্ষাকাল হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফোরকাস্ট থেকেই বুঝতে পারতেছেন যে বৃষ্টিপাতের প্রবণতাটা ধীরে ধীরে কমে আসতেছে। তবে যেহেতু বর্ষাকাল, একেবারেই বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে তা বলা যায় না। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে এবং এই অবস্থাটা 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে 14, 15, 16 এই 3 দিন অব্যাহত থাকবে। অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। এরপরে 17 তারিখের পরে বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ 110 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়। একই সময়ে ঢাকায় রেকর্ড করা হয়েছে 40 মিলিমিটার বৃষ্টি। সর্বশেষ পরিস্থিতি যদি বলা যায় যে গোটা দেশে কম বেশি হচ্ছে যে আপনার মাঝারি ধরনের ভারী বর্ষণ হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায় কুমিল্লায় 110 মিলিমিটার এবং ফরিদপুরে 89 মিলিমিটার এবং ঢাকায় 40 মিলিমিটার, এরকম আর কি গোটা দেশে কম বেশি হয়েছে। এদিকে বৃষ্টি কমার সাথে সাথেই উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে চট্টগ্রাম বিভাগে নদ নদীর পানি এখন বিপদসীমার নিচে, আর সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার ওপরে। তবে আগামী 3 দিনে ভারী বৃষ্টি না হলে নতুন করে বন্যার আশঙ্কা নেই। সিলেট সুনামগঞ্জ অঞ্চলে আমরা একটু আগে বলেছি যে সুরমা এবং কুশিয়ারা নদীর 3টে পয়েন্টে, ছাতক, ফেঞ্চুগঞ্জ, মারকুলে, এই 3টে পয়েন্টে এবং এছাড়া সোমেশ্বরী নদী 1টি পয়েন্টে, কলমাকাত্তা পয়েন্টে আজকে এই মুহূর্তে বিপদসীমার উপরে অবস্থান করছে। তো আগামী 3 দিন পর্যন্ত কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি না। সো আমরা এটা বলতে পারি যে অন্তত আগামী 3 দিনে পানি সমতল আবার বেড়ে যায়, কোনো বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। 17 জুলাই থেকে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। সরকারের গঠিত 500 কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত সহায়তা নিতে পারবেন নতুন উদ্যোক্তারা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ বিষয়ক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে এমন আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জানান, সম্ভাবনা থাকলে ব্যর্থ হলেও ঋণ সহ সকল সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন সরকার প্রধান। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা আর উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করতে 500 কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে বর্তমান সরকার। উদ্যোক্তা উন্নয়নের এই উদ্যোগকে একই মঞ্চে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন মতবিনিময়ে। তরুণ উদ্যোক্তাদের সাফল্য ব্যর্থতার গল্প ছাড়াও শুনেন তাদের পরিকল্পনা। আমরা এই সপ্তাহে একটা গ্লোবাল অ্যাপ লঞ্চ করছি, যেটা IGCSE, GCSE অ্যান্ড ও লেভেল কারিকুলামকে টার্গেট করবে। প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, ব্যাংক লোন সহজ করা সহ নানা সহায়তা নিয়ে নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার। ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন
কাগজপত্র দিতে হয়। এটা আপনাকে যাতে এটা এর ভিতর দিয়ে যেতে না হয়, আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে, না একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে। এখানে মন্ত্রী সাহেবও নাই, এখানে অ্যাডভাইজার সাহেবও নাই, একদম পিওর একটা কমিটি করেছে। তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। জানান, স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করছে সরকার। প্রথমবার ব্যর্থ হলে সম্ভাবনা থাকলে পরবর্তীতে দেয়া হবে অর্থ সহায়তা। আপনাকে আমরা যেটা হেল্প করা হবে সেটা তো কারো প্রাইভেট মানি না, এটা পাবলিক মানি। তবে নিশ্চয়ই আপনার ওটা যদি পটেনশিয়াল থাকে ওটার, ডেফিনেটলি তাকে আবার রিথিঙ্ক করা হবে, তাকে আবার ফার্দার করা যায় কিনা। যদি করা যায় অবশ্যই করা যাবে। হতেই পারে ব্যবসা করতে গেলে প্রথমে অনেক জিনিস ক্লিক করে না, একটু সময় হয়তো লাগে, কিন্তু যদি ওটার পসিবিলিটি থাকে অবশ্যই সেটাকে আবার সেকেন্ড টাইম আবার ফাইন্যান্স করা হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সরকারি অনুদানপ্রাপ্ত 6টি স্টার্টআপকে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপ যা চাহিদা ভিত্তিক অ্যাম্বুলেন্স ডিসপ্যাচ ও সমন্বিত অ্যাম্বুলেন্স সেবা প্ল্যাটফর্ম নির্মাণ করছে। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। পরিচালিত এই প্ল্যাটফর্মটি এবার রাজনৈতিক বিবেচনায় কেবল সরকার দলীয় সংসদ সদস্যদের এলাকার জন্য নেওয়া হলো 8,000 কোটি টাকার বিশাল এক প্রকল্প, যা দিয়ে 108টি উপজেলায় নির্মিত হবে 204টি সেতু। আরও আশ্চর্যের তথ্য হলো প্রকল্পটি নেওয়া হয়েছে কোনো ধরনের সমীক্ষা ছাড়াই, যা নিয়ে আপত্তি তুলেছে খোদ পরিকল্পনা কমিশন। শুধু তাই নয়, এলজিইডি ভবনের জন্য 6টি লিফট কেনা হবে এই টাকা দিয়ে, যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। ইমদাদ হোসেনের রিপোর্ট। অনুন্নত জীবন আর অর্থনৈতিক বৈষম্যের বিচারে ওপরের সারিতে জলবায়ুর আঘাতে বিপর্যস্ত জেলা সাতক্ষীরা, যেখানে যোগাযোগ অবকাঠামোর চাহিদাও ব্যাপক। কিন্তু 20 বছর পর ক্ষমতায় এসেও সুনজর নেই বিএনপি সরকারের। যেমন দেশব্যাপী 200 সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তালিকায় নেই ওই জেলার কোনো অঞ্চল। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট উত্তরের জেলা রংপুর এখনও উঠে আসতে পারেনি ওপরের সারিতে। সেখানেও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জরুরি নতুন অবকাঠামো। কিন্তু 8,000 কোটি টাকার নতুন প্রকল্প থেকেও বাদ এই জেলাটি। শুধু তাই নয়, আমলে নেওয়া হয়নি আরেক পিছিয়ে পড়া জেলা কুড়িগ্রামকেও। ক্ষমতার 4.5 মাস না যেতেই বিশাল এক প্রকল্প হাতে নিয়েছে এলজিইডি, যার আওতায় 8,000 কোটি টাকায় নির্মিত হবে 204টি সেতু। এই প্রকল্প বাস্তবায়িত হবে 47 জেলার 108 উপজেলায়। অথচ এই উপজেলাগুলোর মধ্যে 105টি সংসদ সদস্যই সরকার দলীয়, আর মাত্র 3টি উপজেলায় আছেন বিরোধী দলের সাংসদ। সেগুলোকেও আবার বাছাই করা হয়েছে অন্য কারণে। যেমন গাজীপুরের কাপাসিয়াকে রাখা হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য। অর্থাৎ পুরো প্রকল্পটিই নেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। বিরোধী দলকে নাই করে দেয়, 2-1টা জায়গায় হয়তো ভাগে যোগে দিয়েছে, কেন যেন না বলতে পারে এরকম। বাট আমার জেলার কমপ্লিটলি মিসিং। 8টা-9টা উপজেলা রয়েছে। আমার আশেপাশে গাইবান্ধাকে দেখলাম, আমি নীলফামারীতে একটা জেলা দিয়েছে, যেখানে জাস্ট ওনারা সিলেক্টিভলি মনে হচ্ছে যে একটা অ্যারেঞ্জ করে তারা শুধুমাত্র সরকারি দলকেই তার অঞ্চলে উন্নয়ন করার জন্য করছে। অথচ এটা জনগণের টাকায়, জনগণের চাহিদা অনুযায়ী, জনগণের ম্যান্ডেট নিয়ে সবাই নির্বাচিত হয়েছে আমরা। সরকারের দায়িত্ব কিন্তু শুধুমাত্র আপনার সমর্থকদের সরকার আপনি না, সারা দেশের মানুষেরই আপনি সরকার। যাচাই বাছাই করার ক্ষেত্রে এই কারণেই স্বচ্ছতা জবাবদিহিতাটা গুরুত্বপূর্ণ, যে কোন কাঠামোতে এই এলাকাগুলো নির্ধারণ করা হলো এবং সেগুলোর সবগুলোর যাচাই বাছাই আগে হয়েছে কিনা, আপনার সম্ভাব্যতা যাচাই হলো কিনা, এইটা কিন্তু খুবই এই জন্য গুরুত্বপূর্ণ। শুধু এলাকা বাছাই নয়, বড় ব্যত্যয় হয়েছে নিয়মের ক্ষেত্রেও। যেমন 50 কোটির বেশি খরচের জন্য সম্ভাব্যতা যাচাই বাধ্যতামূলক হলেও করা হয়নি এই প্রকল্পে। অথচ পরিকল্পনা কমিশন বলছে সমীক্ষার দরকার ছিল অর্ধেক সেতুর ক্ষেত্রেই। প্রকল্প ব্যয়ও উদার এলজিইডি। যেমন 43,000 মিটার দৈর্ঘ্যে 204টি সেতু নির্মাণে খরচ 7,500 কোটি। এছাড়া সংযোগ সড়কে 250 কোটি, আর রক্ষাপথ তৈরিতে যাবে আরও 180 কোটি। ফলে সেতুর পেছনেই খরচ হবে 7,158 কোটি। আরও অবাক করা তথ্য হলো, এই প্রকল্পের টাকা থেকে 9 কোটি খরচ হবে এলজিইডি ভবনের 6টি লিফট প্রতিস্থাপনে। আছে 50 কিলোমিটার জুড়ে 2 কোটি টাকার গাছ রোপণ এবং 10 কোটি টাকার কম্পিউটার কেনার বন্দোবস্ত, জানিয়ে আপত্তি খোদ পরিকল্পনা কমিশনের। এইভাবে যদি প্রকল্প নেওয়া হয়, এটা সিম্পলি বড় রকমের একটা দুর্নীতির সুযোগ এখানে তৈরি করে দিবে। কারণ পুরো বিষয়টা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা চলে যাচ্ছে যারা বাস্তবায়ন করবে তাদের উপরে। সুতরাং তারা বাস্তবে সেখানে কতটুকু কি করবে না করবে এটা কিন্তু দেখার আর কেউ নাই। একটা প্রকল্পের ভিতরে অনেক আনুষঙ্গিক উপকরণ এমনভাবে ঢুকিয়ে দেন যেই আনুষঙ্গিক উপকরণগুলো হয়তো সেই প্রকল্পের ভিতরে প্রয়োজন নাই,
তার আলাদা প্রয়োজনীয়তা থাকতে পারে, কিন্তু ওই প্রকল্পের ভিতরে আপনি ঢুকিয়ে দিচ্ছেন যে একবারে যেন আপনি করে আসতে পারেন, তখনই কিন্তু আপনার এই পারপাস এবং এই প্রকল্পের খরচ বেড়ে যাচ্ছে, এটার সময় বেড়ে যাচ্ছে এবং এইটার যে ইন্টিগ্রিটি, সেই ইন্টিগ্রিটি আর থাকে না। আগামী 5 বছরে এই প্রকল্প বাস্তবায়ন করতে চায় এলজিইডি। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার এদেশে আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই। তার দেশে ফেরার খবরে সরকার চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। দেশে এলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলেও সতর্ক করেছেন উপদেষ্টা। আজ সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শারমিন নীরার আরেকটি রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করা ফ্যাসিস্ট শেখ হাসিনা সম্প্রতি দেশে ফেরার ঘোষণায় নানা আলোচনা চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে। সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা থাকলেও তা মানছে না সংবাদ মাধ্যমগুলো। মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে প্রশ্ন করলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, দেশে এলেই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হবেন। এদেশে তার রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করেন তিনি। ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আছে বলে আমি শুধু আমার কথা বলছি না, আমি ইভেন যারা আওয়ামী লীগের প্রতিও কিছু সিম্প্যাথাইজার, আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। আমরা তো চাইছি উনি আসুন, আমরা তো ওনাকে নিয়ে আসার চেষ্টা করছি, প্রত্যর্পণ করার চেষ্টা করছি। আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আমাদের সবচেয়ে বড় যে আমাদের এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বলে আমরা বিশ্বাস করি, তাকেও আমরা জাস্টিস দিতে চাই। সংবিধান সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, জুলাই সনদকে সামনে রেখে সংবিধানে অনেক পরিবর্তন আনা হবে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে এটা পাল্টে ফেলা হয়েছে সংবিধান সংশোধনীর মাধ্যমে। পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, এটার ভিত্তিতেই বিএনপি কাজ করবে। সেখানে এটার মানে হচ্ছে ওই জুলাই সনদে কিছু কিছু ব্যাপারে, সংবিধান সংশোধনেরও কিছু কিছু ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। জুলাই সনদ নিয়ে বিএনপি কাজ করছে বলেও জানান সরকারের এই মুখপাত্র। শারমিন মীরা, 71, ঢাকা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় 8 আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 3 জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 4 জন বেকসুর খালাস পেয়েছেন। মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় দেন। দণ্ড ও খালাসপ্রাপ্ত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী। হোসাইন আহমদ সুজাদের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার বেলা 11টার দিকে সিলেটের কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয় এমসি কলেজে দলবদ্ধ মামলার 8 আসামিকে। এরপর দুপুর 2:30টার দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। এছাড়া অর্জুন লস্কর, তারেকুল ইসলাম তারেক এবং শাহ মাহবুবুর রহমান রনিকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। একই সাথে প্রত্যেককে 1.5 লাখ টাকা জরিমানা করেন আদালত। তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় রবিউল ইসলাম, আইনুল ইসলাম আনাম উর্ফে আইনুল, মাহফুজুর রহমান মাসুম এবং মিসবাহুল ইসলাম রাজনকে খালাস দেয় আদালত। মাননীয় আদালত যে রায়টা প্রদান করেছেন সেখানে যথাযথভাবে আইনের প্রতিফলনটা হয়নি। এখানে আরও আসামির খালাস পাওয়ার কথা ছিল। এদিকে 4 আসামির খালাস পাওয়ার আদেশে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। তারা বলছেন রায়ের কপি হাতে এলে তা বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা বিচার বিশ্লেষণ করে জাজমেন্ট পড়ব, পড়ে দেখব, দেখার পরে যদি আমরা মনে করি যে তার আদেশের রায় এবং আদেশের এগেইনস্টে উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজন আছে, তাইলে আমরা উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করব। 2020 সালের 25শে সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীকে সাথে নিয়ে এমসি কলেজে বেড়াতে যাওয়া গৃহবধূকে ছাত্রাবাসে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করেন কয়েকজন। তারা সবাই এমসি কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। হুসাইন আহমেদ সুজাদ, 71, সিলেট। আগামী 5 আগস্টের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী আরও জানান, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য নতুন পরিচালনা কমিটি করা হয়েছে। তা গেজেট আকারে পাশ হতে কিছুটা সময় লাগছে। জনবল নিয়োগের পাশাপাশি কিছু নির্মাণ কাজ এখনও চলছে। তবে সব কাজ শেষ করে খুব দ্রুতই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানান নিতাই রায় চৌধুরী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এই জাদুঘরে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে 15 জুলাই থেকে 5 আগস্ট প্রতিদিন আয়োজন থাকছে। জনবল নিয়োগের যে বিষয়টা সেটা আমরা চূড়ান্ত করব। তো এই সব কারণে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তার অনুমতি নিয়ে আমরা এই জুলাই জাদুঘরটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব। মানে প্রধানমন্ত্রীর অনুমতি মানে তিনি সময় কবে দিতে পারবেন, অথবা তিনি মানে অনুমোদন তো সময়ের কত তারিখে করা উচিত বলে উনি মনে করেন, সেটা ঠিক হলেই আমরা অতি দ্রুত সুনির্দিষ্ট দিন তারিখ বলাটা এটা সমীচীন হবে না। অতি দ্রুত আমরা আমাদের প্রয়োজনে অতি দ্রুত সেই জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর আমরা উদ্বোধন করব। এইটা হলো আমাদের মূল বক্তব্য।